আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এ সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বজুড়ে এখন বিশ্বকাপের ঝড়, বিশ্বকাপের উন্মাদনা, এবং সেই উন্মাদনা গ্রাম থেকে শহর পর্যন্ত কিভাবে মানুষকে একেবারেই বুঁদ করেছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে চাই, তবে তার আগেই একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গত রাতে বন্দরনগরী চট্টগ্রামে। এখানে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানের উপর পুলিশের নির্যাতন এবং হেনস্থার একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে গত রাতে। সেই ঘটনাটি আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল সেসব বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই শুরুতে, তারপর আমরা হয়তো বিশ্বকাপ উন্মাদনার যে খবর সেটাতে যাব। শুরুতেই আমরা নাঈম হাসানের মুখে আমরা শুনতে চাই গত রাতে আসলে কি ঘটেছিল। জিনিসটা তো একটা ওয়ে আছে, উনি যদি আমাকে বলতো আমি চেক করতে দিতাম, উনি চেক করে নাই। ওখানে উনি আমাকে সিএনজি থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিএনজিতে উঠো, আমি হচ্ছে চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি উঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে নাই, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি, পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। এটা বলছে সাথে সাথে ওনার মোবাইলে একটা কল আসছে। কল আসার পরে যখন কথা হয়েছে, এরপর বলতেছে ভাই আপনি বসেন। তখন ওনার সুর চেঞ্জ, ফার্স্টে কিন্তু অন্যরকম ছিল। আরেকটা জিনিস হলো ব্যাগ চেকটা, ওরা ব্যাগ চেক করতে বলে নাই, ব্যাগগুলো ওখানে ছিল সারা রাত, আমিও ওখানে ছিলাম। আমি আসার আগে প্রত্যেকটা জিনিস, আমার গ্লাভস, ব্যাট, হেলমেট, সব জিনিস, কাপড় চোপড়, একটা একটা করে, একটা পিন থাকলে ব্যাগে সবগুলো বের করে ওদের সামনে দেখাইছি। তারপর আমি ব্যাগটা নিয়ে বাসায় আসছি, যাতে বলতে না পারে যে আমার ব্যাগটা চেক করা হয়নি। এটা রাতে উনি ডিসির সামনেই আমরা এটা করছি, ওনারা ভিডিও করছে। জিনিসটা এত বড় হইতো না, উনি যদি আমাকে খারাপ উদ্দেশ্য যদি না থাকতো, উনি আমাকে বললে তো আমি ব্যাগ চেক করতে দিচ্ছি। ভাই এখন তো দেশে অনেক হচ্ছে, চেকিং করে না, তো আমরা অনেকবার ধরছে, সবাইকে ধরে। তো আপনার একটা নিয়ম আছে তো ভাই, আপনাকে তল্লাশি নিব, নেন, শেষ। উনি আমাকে তো ধরার আগে আমাকে করার চিন্তা ভাবনা করতেছে, গায়ে হাত দিছে। এই ওনার নাম কি? এসআই শফিক। আমি এখন চাচ্ছিল আমি একটু একা থাকতে, আমার মেন্টালি জিনিসটা আপনারা সবাই বুঝতেছেন। আমি কালকের থেকে সারা রাত ঘুমাই নাই, ওখানেই ছিলাম। এই ঘটনাটা আমি অনেকবার বলছি। তো সর্বোচ্চ শাস্তিটা আমি দাবি করব, যেটা সরকারে নিবে, যেটা আইনগতভাবে আসবে, এটা সর্বোচ্চ শাস্তি, যাতে এই জিনিসটা ফিউচারে গিয়ে আরেকটা মানুষের সাথে না হয়। হয়তো আমি যখন হসপিটালে যাইতেছিলাম, আমার মাথায় একটা জিনিস করতেছিল, আমার এত প্যাঁচানো ভাল লাগে না ভাই। আমি নর্মাল একটা লাইফ ঠিক করি, কেউর সাথে করি না। তো আমার মাথায় আসছিল হলো, তখন আমি যদি আজকে স্টেপটা না নিই, তাহলে দেখা গেল কালকে সাধারণ মানুষের সাথে হলে কেউ জানবে না। আজকে যদি স্টেপটা নিই, হয়তো 10টা মানুষের উপকার হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। তাই জন্য আমি নিছি, না আমি এই যাইতাম না। দর্শক, আমরা নাঈম হাসানের বক্তব্য শুনছিলাম, তার সাথে ঘটে যাওয়া গত রাতের যে ঘটনা সে বিষয়ে তিনি বর্ণনা দিচ্ছিলেন। আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই, আমরা যেতে চাই নাঈম হাসানের বাসায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই তার স্বজন বা নাঈম হাসান বা তার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন এই পুরো ঘটনাটি নিয়ে। কামাল, আমরা সকাল থেকে আসলে এই নাঈম হাসানের বাসায় অবস্থান করছি। তাদের পরিবারের যে কথাগুলো সেগুলো শুনছে। আসলে এই ঘটনার পর আসলে নাঈম যেমন বিধ্বস্ত মানসিকভাবে, শারীরিকভাবে, ঠিক পরিবারের উপরও একটি ধকল গেছে এই ধরনের একটি ঘটনা। তারাও কিন্তু এক ধরনের বিপর্যস্ত, তাদের সন্তানদের উপর এরকম ঘটনাটি ঘটেছে, তারা সেটা আসলে কল্পনাই করতে পারেনি। তো আমার সাথে এখন রয়েছেন নাঈম হাসানের বাবা মাহবুবুল আলম। তিনি কিন্তু এই ওয়ার্ডের, এই চটগাঁওয়ের একটি ওয়ার্ডের কিন্তু সাবেক কাউন্সিলর ছিলেন, তিনি জনপ্রতিনিধি ছিলেন। তো সব মিলিয়ে আমি ওনার সাথে একটু কথা বলবো। পুরো ঘটনাটি হয়তো উনি
ওনার কাছ থেকে আরেকটু জানতে পারবো। আসলে আপনি মাহবুব আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে কখন জানতে পেরেছেন বা কিভাবে জানতে পেরেছেন যে এই ঘটনার শিকার হয়েছে বিষয়টি? আমি রাত্রে 11:15 টেলিফোন করলাম আমার ছেলেকে যে তুমি কোথায় আছো বলো, যে আমি তো প্লেন থেকে নামছি, আমি আসতেছি। এর 20 মিনিট পর আবার আমাকে রিং দিল, আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, মানে চিগলে চিগলে বলতেছে। এবার দুইবার বলার পর তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, ইয়াটা ওই মোবাইল বাজতেছে, ধরতেছে না। তখন আমি থানগড় থানা গেলাম যে মোবাইল ট্রেকিং করে কোথায় আছে দেখি। ওখানে গেছি, কিন্তু ওকে যখন ধরছিল তখন ওকে নাকি প্রথম গাড়ি সাইড করতে বলছে, গাড়ি সাইড করছে। গাড়ি সাইড করার পর ও নামছে গাড়ি থেকে, নামার পর ওকে ওর পরিচয় দিছে। ওকে পরিচয় চাইছে না, ওর গলা শুদ্ধ ইয়া করে এখানে দৌড়া আব্বু আব্বু বলতেছে, এখানে দৌড়া ওকে গাড়ির ভিতরে উঠেছে, বলে তো গাড়িতে উঠ। তারপর ও উঠছে বলছে, তখন ও কী করছে, ধাক্কা দিয়ে নামে গেছে। নামছে পাবলিকলি অনেক ছেলেপেলে খেলোয়াড় ছিল, এরা দেখতে পাইছে, ওরা বলে যে এইটা তো নাইম ভাইয়া। সবাই যখন লোকজন জমে গেছে, পুলিশ তখন ওইখান থেকে ওকে নিয়ে, ও মনে করছে তো ওকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। পরে আবার পুলিশ ওই ট্যাক্সিতে না নিয়ে ওকে আবার ওদের গাড়িতে করে নিয়ে গেছে। এখন ওর সাথে একটা সিভিল ছেলে ছিল, ও বলছে আমি ডিবি, পরিচয় দিয়েছিল। ওর সহ এরা তিনজনে ওকে মারছে। মারার পর এখন গাড়িতে করে নিয়ে গেল। তখন ওই যে ছেলেটা ডিবি বলছিল ও ওইখানে থাকি গেছে, ওকে পাবলিকে ধরে ফেলছে। ধরে বলে যে তুমি কে, বলে আমি ডিবি। ওরা বলতে ডিবির কার্ড দেখো, কার্ড দেখাইতে পারে না। ওরা কী করছে, ওকে নিয়ে থানায় গিয়া উচি সাহেবের রুমে ঢুকছে। ঢুকার পর এরপর আবার আমি গেলাম, আমাকে বলছে যে আপনার ছেলেকে কুলসিতে নিয়ে আসছে, আপনি আসেন। আমি গেলাম, গিয়ে দেখলাম ডিউটি অফিসারের সাথে কথা বললাম, ও কথা বলে না। তারপর পরিচয় দিলাম, দিলাম। এরপর বলে যে বাইরে গিয়ে বসেন। তখন আমি বললাম তো আপনার কথা সুন্দর না, আপনাকে আমি কি বলতে আসছি, আর আপনি আমাকে বলতেন বাইরে গিয়ে বসেন। এটা কি আমি যাত্রার সাথে যেমন তেমন ব্যবহার করেন? ওই ছেলেগুলো শুনছে, যারা ওকে এখানে নিয়ে আসছিল, যারা প্রত্যক্ষদর্শী, ওরা গিয়ে বলে যে আপনি ওকে চিনছেন। একেবারে যখন গরমে গেছে, উচি সাহেব আইসা আবার ওনার রুমে নিয়ে গেছে। ওনার রুমে যখন আমি ঢুকলাম, আমার ছেলে বলতেছে উচি সাহেবকে পরিচয় দেওয়ার পর উচি সাহেব বলছে চোখ নামাইয়া কথা বল। এইভাবে করার পর কিছুক্ষণ পরে নাকি একটা টেলিফোন আসছে। টেলিফোন আসার পর বলে যে আপনি গিয়ে ওইখানে বসেন। পরে আবার ওকে বসাচ্ছে। এরপর এই আপনারা এই ঘটনার যখন হয়েছে, এই ঘটনার নিশ্চয়ই আপনারা একটা মামলা করেছেন, বা এই মামলাটা কি করেছেন একটু বলতেন, আপনারা কি চান আপনারা আসলে এই ঘটনা? আমরা মামলা করছি, মানে অপহরণ মামলা। সেই গাড়িতে করে কোথায় নিয়ে যেতে চাইছিল। তারপর ওইখানে অনেক কথা আসছে, বলে যে ডিজিএফআই ইনফরমেশন দিছে সেকেন্ড অফিসারকে ওইখানে স্বর্ণ আনতেছে গাড়িতে করে, ওই গাড়ির নাম্বার একেই এগুলো বলছে। তো আমরা বললাম যে ডিজিএফআই এটাকে, বলে যে ডিজিএফআই বলছে, সেকেন্ড অফিসার আমাকে বলছে। উসি বলে তো আমাকে তো বলে নাই, আর তুমি আমার কথা ছাড়া তুমি এই ধরনের অপারেশনে গেলা। তারপর ডিসি সাহেব বলতেছে তোমাকে ইনফরমেশন দিছে, বুঝলাম। তুমি ও গাড়ি থেকে নামছে, ওর ব্যাখানা চেক করবা, ওকে গায়ে হাত উঠেছো কেন? যখন এগুলো বলছে তখন সে মাপ চাওয়া আরম্ভ করছে। তো তখন আর হয় নাই। আমরা এজাহার দিছি একটা, এজাহারে ওইটা কমপ্লেনটা লেখছি, কে কে ছিল, কে কে মারছে, কী করছে, এগুলো দিছি। দেওয়ার পর ওকে ওই যেটা ছেলে ওইটাকে গ্রেপ্তার করছে, এদেরকে সাসপেন্ড করছে এবং বিভাগীয় মামলা করে এদেরকে গ্রেপ্তার করবে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আজকে পুলিশ কমিশনার আসছে, উনি আশ্বস্ত করেছে যে সর্বোচ্চ শাস্তি হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, কামরুজ্জামান এইটাকে যে একটা খেলোয়াড়ের গাড়িতে যে স্বর্ণ নিয়ে যাচ্ছে, ইনফরমেশন দিলে ওই লোকটাকে, ওকে তো আইডেন্টিফাই করা দরকার। এবং ওকে সকালবেলা যখন আসতে বলছে, ও বলতেছে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লেফটেন্যান্ট কর্নেল শাহাদাতের সাথে কথা বলেন। আমার কথা হলো, এই কামরুজ্জামানকে বাইর করলে কে ইনফরমেশন দিচ্ছে, কীভাবে দিচ্ছে, ওর
পুঙ্খানুপুঙ্খানুরূপে ঘটনাটা উদ্ঘাটন হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। কামাল, আপনি শুনছিলেন আসলে তারা আসলে পুরো ঘটনাটির যে বিস্তারিত সে বিষয়গুলো আসলে খুলে বলছেন, এবং এই মুহূর্তে নাইম হাসান তিনি রেস্টে আছেন, একটু একা আছেন, এবং শারীরিকভাবে বা মানসিকভাবে যদি বিপর্যস্ত, তিনি কিন্তু বিশ্রামে আছেন। আগামীকাল হয়তো তিনি ঢাকায় গিয়ে আবার সিলেটে যাবেন, সেখান থেকে পরবর্তীতে যার যে কার্যক্রম সেটি তিনি করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আমাদেরকে ক্রিকেটার নাইম হাসানের বাসা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। দর্শক, আমরা প্রসঙ্গ চট্টগ্রামের এই পর্যায়ে আলোচনা আমরা জানতে চাই যে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত কী ধরনের উচ্ছ্বাস আমেজ বিরাজ করছে সে বিষয় নিয়ে আমরা একটু জানতে চাই। আমরা শুরুতে একটু যেতে চাই পাহাড়ে। রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে পাহাড়ে আসলে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কেমন? বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ল্যাতিন আমেরিকার যে দুটি দেশ, যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, সেই দুটি দেশের সমর্থকদের যে রাঙামাটি যে উন্মাদনা, সেটি আসলে যে ব্যাপক আকারে এবং উৎসব উপরে রূপ নিয়েছে। সম্প্রতি সময়ে আমরা দেখেছি ব্রাজিল সমর্থকরা প্রথমে র্যালি করেছে এবং এরপরে আর্জেন্টিনা সমর্থকরা বিশাল র্যালি করেছে। এই দুই দলের সমর্থকদের মধ্যে আমরা দেখেছি যে প্রায় সময় আসে তাদের মধ্যে তর্কযুদ্ধ শুরু হয়। এছাড়া রাঙামাটি যে শহরে রয়েছে, সে শহরে বেশ কিছু সেতু রয়েছে, যে সেতুটি কোনো কোনো সেতুগুলোতে দেখেছি আমরা ব্রাজিলের সেতু পতাকার রঙে রং করা হয়েছে, কোনো কোনো সেতু আর্জেন্টিনার রঙে রং করা হয়েছে। এই এই যে আমরা এছাড়া আমরা দেখেছি যে প্রত্যেকটি উপজেলায় আসলে তাদের সমর্থকরা আসলে র্যালি করছে ঘোষণা দিয়ে, এবং যে তাদের মধ্যে যে উন্মাদনা সেটি আসলে ছড়িয়ে পড়ছে। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো, আমার সাথে রয়েছে দুইজন দর্শক সমর্থক, একজন ব্রাজিল এবং আর্জেন্টিনা, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। প্রথমে ব্রাজিল সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করবো। জানতে চাইবো আসলে, প্রথমে আপনার কাছে জানতে চাই যে যে সমর্থক, ব্রাজিল সমর্থক আসলে পাহাড়ে কি ধরনের আসলে আপনারা খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনারা কি মনে করছেন এবারের বিশ্বকাপ নিয়ে আপনারা? না, আসলে খেলার এবার যে সময়গুলো পড়েছে, যেমন ব্রাজিলের প্রথম খেলা ভোর 4টায়, এই সময় আসলে এটা আমাদের বাইরে খেলা দেখার জন্য উপযুক্ত একটা সময় না। সেই হিসেবে আমরা এটা প্রথম খেলাটা বাসায় দেখার এরকমের আয়োজন চলছে। ওরকম সবাই মিলে আয়োজনটা এখন অন্তত রাঙামাটিতে খুব একটা হচ্ছে না আর কি। আর এছাড়া ব্রাজিলের সাম্প্রতিক যে পারফরমেন্স, সেটা বিচার করলে হয়তো অনেকজন ব্রাজিলকে মানে খেলায় নিতে চাইবে না আর কি, যে খুব বেশি ভালো করবে। তবে যেহেতু 1 বছর আগে আঞ্চলিক কোচ হিসেবে এসেছে, গত 12টা ম্যাচে উনি দেখেছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন, উনার আসলে ফিট 11 যে সেরা 11 যেটা, এটা সেটা আসলে আমরা আজকে দেখতে পারবো। সেই হিসেবে বোঝা যাবে আজকে থেকে যে ব্রাজিল আসলে কিরকম করবে। কারণ এতদিন পর্যন্ত আঞ্চলিক যেটা করেছে সেটা হচ্ছে তার পরীক্ষামূলক টার্গেট। তো সেই হিসেবে আজকে থেকে ব্রাজিল তার আসল রূপে ফিরে আসবে, এটাই আমরা বিশ্বাস রাখছি আঞ্চলিকের উপর। আর এছাড়া হচ্ছে যে ব্রাজিলের এখানে যে উন্মাদনাটা, এখানে ব্রাজিলেরও ব্রিজ আছে 2টা, সেই ব্রিজ নিয়ে আসলে আমরা অনেক কিছু, আমরা আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষ আলাদা আলাদা এখানে র্যালি হয়েছে, আমরা আলাদাভাবে এটা উন্মাদনা আমরা ছড়িয়েছি। হয়তো আবার তর্ক যুদ্ধ আমরা লিপ্ত হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। আমরা চাইবো বাংলাদেশের যে খেলার মান সেটা উন্নয়ন হোক। ফুটবলের যে কূটনীতি, আর্জেন্টিনা ব্রাজিলের কূটনীতির মাধ্যমে যদি বাংলাদেশের ফুটবলের উন্নতি হয়, সেক্ষেত্রে মানে আমাদের লাভবান হয়, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে আপনার কাছে জানতে চাইবো, আসলে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলবে, এটা প্রত্যাশা আমরা সবাই করি। তারপরে শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে খেলাগুলো কিভাবে দেখবেন, আর সেতুর আসলে যে উন্মাদনা তর্ক চলছে সেটি কিভাবে দেখছেন? আসলে এখানে বিষয়টা হয়েছে কি, বাংলাদেশের যে পরিবেশটা, আমরা আসলে ফুটবলটা এই এশিয়া অঞ্চলের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, ক্রিকেটটা সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়েছে। আর আমাদের এখানে বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের যে ফুটবল উন্মাদনাটা সাম্প্রতিক সময়ে, কিন্তু আপনারা দেখে থাকবেন বাংলাদেশের কিন্তু ফুটবলের রেজাল্টটা ভালো হচ্ছে, আমাদের ফুটবলের কোচ ভালো হয়েছে, আমাদের প্লেয়ার অনেক ভালো হয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে। আমরা আসলে এই সেতু কেন্দ্রিক মানে যে বিষয়গুলি, এগুলি হলো অনেকটা আমরা মনে করি যে সরকার প্রদত্ত আমাদের এই সেতুগুলি এমন ভাবে আমাদের মানে উন্মাদনার সাথে রং মিশে গেছে যে এগুলি নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের যে আমরা উন্মাদনা, সেটা আমরা সেতু কেন্দ্রিক হয়ে গেছি। তো আমরা আসলে আমরা চাচ্ছি যে এবার যে বিশ্বকাপটা হচ্ছে আমাদের বিশ্বকাপে আর্জেন্টিনার যেই সমর্থনটা শুধু আমরা এই কারণে না, সমর্থনটা আমরা চাচ্ছি যে এবারও আমাদের শিরোপাটা চলে আসুক।
দর্শক শুনছিলেন আসলে ব্রাজিল আর্জেন্টিনা সবাই আসলে এই বিশ্বকাপে আসলে জিতবে সমর্থকরা সেটি বিশ্বাস করে এবং খেলাটি যে পর্যায়ে ছড়িয়ে গেছে তাতে শান্তি সম্প্রীতির মাধ্যমে খেলাগুলো দেখতে পারে দর্শকরা, সেমনটি প্রত্যাশা করছেন এখানকার মানুষজন। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। জিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম পাহাড়ে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে। আমরা এই পর্যায়ে যেতে চাই পর্যটন শহর কক্সবাজারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। নিহাত, আপনার মাধ্যমে জানতে চাই যে পর্যটন শহরে কেমন উন্মাদনা, উচ্ছ্বাস, সেখানে আমেজ কেমন আছে বিশ্বকাপ নিয়ে? আপনি ঠিকই বলেছেন যে বিশ্বকাপের আয়োজন মানে হচ্ছে সাগর পাড়ে একটা ব্যতিক্রম ধরনের উন্মাদনা আমরা দেখতে পাই। বিশেষ করে এবার কিন্তু শুরু হয়েছিল টেকনাফের একদম শেষ সীমান্তের শহর টেকনাফ থেকে। সেখান থেকে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা আলাদা আলাদা করে যে তাদের দলের সমর্থকদের যে শোভাযাত্রা এবং নানা আয়োজন, সেটি সারা দেশের মানুষের নজর কেড়েছে। একই সাথে আমরা কক্সবাজারেও দেখেছি যে ব্রাজিলের যে সমর্থকরা রয়েছে তারা একটি বড় আকারে শোভাযাত্রা করেছিলেন এবং একই সাথে আর্জেন্টিনারও প্রস্তুতি ছিল, কিন্তু নানা কারণে সেটি হয়ে ওঠেনি। আমরা যেটি জানতে পেরেছি আগামী 15ই জুন সেটি হতে পারে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন, একজন আর্জেন্টাইন ফ্যান আর একজন ব্রাজিলের ভক্ত। আমরা একটু শুরুতেই আর্জেন্টিনার যিনি ভক্ত রয়েছেন, সমর্থক রয়েছেন, তার কাছে যেতে চাই। অনেক খাবি, তিনি অত্যন্ত আমরা আর্জেন্টাইন ক্লাবের মধ্যে, এখানে ফ্যান ক্লাবের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। আমি একটু জানতে চাই যে গতবার যে আপনারা বিশ্বকাপটি নিয়েছেন, এবার কি আশা করতে পারেন যে ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, নাকি আরেকটা ইতিহাসের দিকে চলে যাচ্ছেন যেখানে না পাওয়ার একটা থাকবে, সম্ভাবনা থাকবে? স্পোর্টসে একটা কথা আছে যেটা হচ্ছে লাকিলি ব্যাক টু ব্যাক। আপনি যদি দেখেন প্রিভিয়াস হচ্ছে আমাদের আরসিবি যদি দেখি, প্লাস আমরা যদি আপনারও যদি যদি দেখি চ্যাম্পিয়ন্স লিগ যদি দেখি যেখানে হচ্ছে পিএসজি ব্যাক টু ব্যাক, সেই জায়গায় এবারও আমাদের এক্সপেকটেশন আছে হচ্ছে আমাদের আর্জেন্টিনা নিয়ে। তবে এই বিশ্বকাপে একদম সব থেকে নির্ভর যে টিমটা সেটা হচ্ছে আমাদের টিম আর্জেন্টিনা। কারণ যাদের টিমে ফুটবলের নিউক্লিয়াস লিওনেল মেসি আছে, এই জায়গায় আসলে এত হাইপ নেওয়ার কিছু নাই। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আমার যে প্রতিপক্ষ নিয়ে আসছেন, আমি ডিজার্ভ করছিলাম হয়তো আপনি স্পেনকে নিয়ে আসবেন, জার্মানিকে নিয়ে আসবেন, ফ্রান্সকে নিয়ে আসবেন, যাদেরকে ফাইনাল দেখতেছি 14, আপনার 18, 16, আপনি নিয়ে আসছেন ব্রাজিলকে। যাই হোক, আমরা তাদেরকে সাধুবাদ জানাই যেন এই বিশ্বকাপে তাদের মিশন হ্যাক্সাটা যেন ফুলফিল হয়। তারপরও আমরা জানি আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হব। ধন্যবাদ আপনাকে। আমরা সময় থাকলে আবারও আপনার কাছে আসবো। একটু সাগরের কাছে যেতে চাই। তিনি অত্যন্ত তর্কে লিপ্ত থাকেন, বিভিন্ন সময় আমরা দেখতে পাই শহর জুড়ে তার মাতিয়ে রাখেন। আমরা কি আশা করতে পারি যে আপনাদের যে হ্যাক দ্য মিশন সেটি আসলেই পূরণ হবে, নাকি আবারও সেই হতাশার মধ্য দিয়ে মানুষকে সান্ত্বনা দিয়ে ঘরে ঢুকে যাবেন, কোনটা? দেখেন, খেলাধুলা জিনিসটা হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা বিষয়, যেটা আমরা শুধু ধারণাই করতে পারি, এটা আসলে একজনকে বলা যায় না আসলে কি হবে। কারণ প্রত্যেক দলই তো ভালো খেলে, কিন্তু তুলনামূলক যদি ধরতে যান, সমীকরণ দেখেন বা বিগত ইতিহাস দেখেন, সবকিছু মিলিয়ে যদি ধারণা করা যায়, তাহলে আমরা অবশ্যই ব্রাজিলকে এবারেও আমরা ফেভারিট হিসেবে ধরতেছি এবং আমাদের এক্সামিনেশনের জন্য এবার আমরা খুবই আশাবাদী। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের নেইমার আছে দলে, যদিও বা চোটের কারণে প্রথম 2-1 ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। আমি আশা করব খুব দ্রুত কামব্যাক করবে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা এক্সামিনেশনের খুবই কাছাকাছি আমরা অবস্থান আছি। আমি এখানে আরেকটা দলের সমর্থক আছেন এখানে। আমি বলবো আর্জেন্টিনার ফ্যান যারা আছে বিশ্বব্যাপী, তাদের অনেক অর্জন আছে। তাদের ফুটবল 1930 সাল থেকে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে তাদের অনেক বেশি অ্যাচিভমেন্ট আছে। তাদের ওইখান থেকে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা হচ্ছে তারা ব্রাজিলের মতো একটা টিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে এস্টাবলিশ করতে পারছে নিজেদেরকে পুরো বিশ্বব্যাপী। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করছি আপাতত দৃষ্টিতে। ধন্যবাদ। আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ব্রাজিলের পক্ষ হয়ে সাগর ছিলেন এবং আর্জেন্টিনার পক্ষ হয়ে অনেক ছিলেন। তারা অত্যন্ত পরিচিত দুজন মুখ শহর জুড়ে। আমরা আশা করব যে আগামীকাল ভোর 4টার সময় ব্রাজিলের সাথে মরক্কোর প্রথম নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। আপনার সঙ্গে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে দুই সমর্থক ছিলেন তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।